আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। ব্যাংক অধিগ্রহণ আইনের ফলে বেসরকারি ব্যাংক ইমেজ সংকটে পড়তে পারে বলে মনে করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি। নিজেদের মমতা দিয়ে বেসরকারি ব্যাংক গড়ে তোলা হয়েছে জানিয়ে সরকারকে আগে সরকারি ব্যাংকের দুর্বলতা দূর করার আহ্বান জানান তারা। সহযোগিতা পেলে দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে বলেও মন্তব্য করেন কেউ কেউ। তহিদুর রহমানের রিপোর্ট। সম্প্রতি ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 2025-এর গ্যাজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এতে বাংলাদেশ ব্যাংকে বেসরকারি, রাষ্ট্রায়ত্ত এবং বিদেশি সহ তফসিলি ব্যাংক নিয়ন্ত্রণ সহ ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে। মালিকদের যে কোনো অনিয়মের তাৎক্ষণিক শাস্তিও দিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। এই নীতিমালা প্রয়োগ করতে যে ব্যাংকগুলোর অসুবিধা হচ্ছে তারা সময় চেয়েছে, আমরা 1 মাস সময় দিয়েছি। নতুন এই আইন প্রসঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির চেয়ারম্যান বলেন, প্রণয়নের আগে সংশ্লিষ্টদের মতামত নিলে ভালো হতো। সমস্যা এখানে একটা আছে, এটা একটা পাবলিক অ্যাওয়ারনেস সৃষ্টি করে আর কি, যে সব ব্যাংকগুলোতে যখন তখন এই ব্যাংক হতে পারে, তাহলে তখন ব্যাংকের প্রতি আটটু অনাস্থা এসে যায়, যেটাকে বলা হয় আপনার ইমেজের প্রশ্ন এসে যায়। আর্থিক খাত দুর্বল হওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকেরও দায় রয়েছে জানিয়ে আইনটি বাস্তবায়ন কঠিন হবে বলেও মন্তব্য করেন এফবিসিসিআই এর এই সাবেক সভাপতি। কালকে যদি বাংলাদেশে একটা ইলেকশন হয়, সংসদ গঠিত হইল, সেই সংসদ তো এই অধ্যাদেশ পাশ করতে হইব। যদি সে সংসদ পাশ না করে তাহলে কি এই ক্ষমতা টিকে থাকলো? তবে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এই আইন করা হয়েছে বলে মনে করেন বিএবির কেউ কেউ। কোনো ব্যাংক বন্ধ করার জন্য করা হচ্ছে এটাই মনে করি না, বরং এই ব্যাংকগুলোকে পুনরুদ্ধার করার জন্যই এটি একটি পদক্ষেপ বলে আমি মনে করি। যাদেরকে অনেকদিন থেকে দুর্বল ব্যাংক বলা হচ্ছে, তারা কিন্তু অনেকেই এই সময়ের মধ্যে তাদের যথেষ্ট পরিমাণ রেজিলিয়েন্স, টিকে থাকার সামর্থ্য তারা প্রমাণ করতে পেরেছেন। এই আইনের ফলে ভালো ব্যাংকগুলোর যেন ক্ষতি না হয় সেই বিষয়ে দৃষ্টি রাখার দাবি বিএবির চেয়ারম্যানের। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। কমিশন বৃদ্ধি, ডিলারশিপ ছাড়া সরাসরি জ্বালানি তেল বিক্রি বন্ধ সহ 10 দফা দাবিতে খুলনায় ধর্মঘট পালন করছে জ্বালানি তেল ব্যবসায়ীরা। বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের ডাকে ভোর থেকে দুপুর 2টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন তারা। পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে ট্যাঙ্ক লরি ভবনের সামনে মালিক ও শ্রমিকরা অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করে। এতে খুলনার 10 জেলা ও ফরিদপুরের 5 জেলায় তেল বিপণন, পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি চলাচল বন্ধ রয়েছে। এই বিষয়ে মালিক সমিতির নেতাকর্মীরা জানান, অতীতে ট্যাঙ্ক লরি মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি কমিশন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করেছে, তাতে কোনো ফলাফল পাওয়া যায়নি। এ সময় অবিলম্বে 10 দফা বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনিরুজ্জামান, ধর্মঘটের বিষয়ে কি কি তথ্য আপনি জানতে পেরেছেন জানাবেন? হ্যাঁ মারফি, যেমনটা বলছিলেন, কমিশন বৃদ্ধি, যত্রতত্র খোলা স্থানে তেল বিক্রয় বন্ধ সহ 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসছে ট্যাঙ্ক লরি অনার্স অ্যাসোসিয়েশন। তারা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের এই দাবি আদায়ের জন্য আন্দোলন করে আসছে। এর পূর্বে কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কমিশন বৃদ্ধির, কিন্তু সেটা কার্যকর হয়নি, যার ফলে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে কিছুক্ষণ আগে নেতারা যে কথাটি বলেছেন, তাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, তারা কিন্তু আগামীতে অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ করে দিবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরীর কাশীপুর পদ্মাগেট এলাকায়। এসে দেখেছি যে খুলনা এখানে যে 3টি ডিপো রয়েছে, 3টি ডিপোই গেট বন্ধ রয়েছে এবং গেটের সামনে কিন্তু শত শত ট্যাঙ্ক লরি অবস্থান করছে। তারা কিন্তু 2টার পরেই তেল নেবেন, কি অনেকেই কিন্তু অনেক দূর থেকে এসেছেন। খুলনা বিভাগের 10 জেলা এবং ফরিদপুরের 5 জেলার তারা কিন্তু এসে অবস্থান নিয়েছেন, 2টার পরে তেল নেবেন। তবে আগামীতে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তারা কিন্তু দীর্ঘস্থায়ী কর্মসূচি দিবেন বলে জানিয়েছেন। আমি এখন কথা বলবো ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতির সাথে, তিনি জানাবেন তাদের এই কর্মসূচি সম্পর্কে। আমাদের এই আজকের এই কর্মসূচি হচ্ছে গিয়া মালিকদের কেন্দ্রীয় কমিটি, তাদের অনেক লিগ্যাল দাবি আছে। এই দাবিগুলো সরকার আগেও কয়েকবার প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু এটা বাস্তবায়ন করেননি। সে বাস্তবায়নের লক্ষ্যে আজকে কেন্দ্রীয় মালিক সমিতির
কর্মসূচিতেই পালিত হচ্ছে এটা। হ্যাঁ, যেমনটা শুনছিলেন যে তাদের দীর্ঘদিনের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির ধারাবাহিকতায় আজকে তাদের কর্মসূচি চলছে এবং তাদের দাবি মেনে না নেওয়া হলে আগামীতে তারা স্থায়ী কর্মসূচি দিবেন, অর্থাৎ তাদের যে কর্মসূচি আজ 2টা পর্যন্ত রয়েছে এটা কিন্তু একটানা কর্মসূচি দিবেন বলে তারা জানিয়েছেন। মারফি, এই ছিল পদ্মা গেট থেকে ধর্মঘটের সর্বশেষ তথ্য। মারফি। জি, ধন্যবাদ আপনাকে। বর্তমান পরিস্থিতিতে শনিবার রাতে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবির কথা জানায় বিএনপি। আর জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না। এছাড়া এনসিপির সঙ্গে ছাত্র উপদেষ্টাদের জড়িয়ে পদত্যাগ করতে বলাকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। নাজমুল হুদার রিপোর্ট। প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাওয়ার খবর প্রকাশ্যে আসার পরই অস্থির হয়ে ওঠে দেশের রাজনৈতিক পরিস্থিতি। এরপরই শনিবার রাতে যমুনায় বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে জরুরিভাবে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই বিএনপির সঙ্গে বৈঠকে লিখিতভাবে দাবিগুলো জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, নির্বাচন দিতে দেরি হলে স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে পরিস্থিতি শান্ত হবে। আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আজকে বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরে আসবে। এদিকে জামায়াতের সঙ্গে বৈঠকের পর দলের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সংস্কার ও নির্বাচনের সময় দীর্ঘায়িত হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আমরা বলেছি 2টা বিষয় স্পষ্ট করা দরকার। একটা, নির্বাচনটা কখন হবে, আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত। আমরা নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের সমন্বিত পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার দাবি জানায় এনসিপি। শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি। ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে। সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়। ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন, গণঅভ্যুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে, আমাদের সাথে তাদেরকে জড়িয়ে ট্যাগ দিয়ে তাদেরকে পদত্যাগ করতে বলাটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আমরা বলেছি। জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা হবে এমন আশ্বাস পাওয়ার কথা জানান এনসিপি আহ্বায়ক। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এক কথার মানুষ। জাতীয় নির্বাচন 30 জুনের মধ্যেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বক্তব্য তুলে ধরতে রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া 20 জুলাইয়ের মধ্যে হতে পারে। জুলাই হত্যার বিচার যত দ্রুত করা যায় সরকার সেই চেষ্টাই করছে। বার্তাটা মূলত এসছে পলিটিক্যাল পার্টিগুলো থেকে। তারা প্রফেসর ইউনূসের লিডারশিপের উপরে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন তার লিডারশিপে সবার আস্থা আছে, পুরো জাতির আস্থা আছে। প্রফেসর ইউনূস বিএনপির ওই মিটিংয়েই বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন। উনি বলেছেন যে উনি জুন 30 কাট অফ টাইম, এর ওই পারে যাবে না। উনি এক কথার মানুষ, উনি যেটা বলেন সেই কথাটা উনি রাখেন।
ঈদ উল ফিতরের মতো স্বস্তিদায়ক হবে না ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এবারের ঈদ যাত্রা। রাস্তায় পশুর হাট ও ঢাকামুখী গরুর ট্রাকের কারণে ভোগান্তিতে পড়তে পারেন যাত্রীরা। এদিকে যমুনা সেতুর পশ্চিমে 4 লেনের কাজ শেষ হওয়ায় সিরাজগঞ্জ হয়ে উত্তর পশ্চিমাঞ্চলে যাত্রীদের স্বস্তির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। কাজ শেষ না হলেও গত রোজার ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে খুলে দেওয়া হয়েছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতুর 4 লেনের মহাসড়ক। এবার কুরবানির ঈদেও খুলে দেওয়া হবে মহাসড়কটি। তবে যত্রতত্র পশুর হাট বসানো আর গরুবাহী ট্রাকের বাড়তি চাপে যানজটের আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা। এই যে গরু গাড়ির জন্য যে আমার জাম খাড়া লাগে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা অনেক সময় রাত পুরো হয়ে যায়। যদি ট্রাকগুলো নিয়ম মাফিক চলে তাহলে আশা করি জ্যাম আগের ঈদের চেয়ে কম হবে। ঢাকাগামী যে গরুর গাড়িগুলো আছে সেগুলো যদি বাইপাস লিংক রুট দিয়ে ভুয়াপুর হয়ে ঢুকে তাহলে মনে হয় ভালো হবে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে কাজ করবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই মহাসড়কটিকে ঘিরে যাতে ঘরমুখী মানুষ সুন্দরভাবে যাতে যেতে পারে সেজন্য আমাদের টাঙ্গাইল জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কার্যক্রম করবে বলে আমরা মনে করছি। উল্টো চিত্র যমুনা সেতুর অপর প্রান্তের সিরাজগঞ্জ অংশে। চাপ বাড়ার আগেই শেষ হয়েছে ঢাকা বগুড়া মহাসড়কের অবশিষ্ট নির্মাণ কাজ। খুলে দেওয়া হবে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের পাবনাগামী লেন। চালক ও যাত্রীরা বলছেন, মহাসড়কটি 4 লেনে উন্নীত করায় স্বস্তিদায়ক হবে এবারের ঈদযাত্রা। যানজটের জন্য দেরি হওয়া বা রাস্তায় ভোগান্তি হওয়া এটি মনে হয় আর হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। অন্তত আগের যে যানজট ছিল এখন আর সেই যানজট নেই, 4 লেন চালু হওয়ার পরে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রৌফ জানান, যানবাহনের চাপ বাড়লেও দুর্ভোগ পোহাতে হবে না এই রুটে যাতায়াতকারীদের। আমাদের রাত্রিকালীন যে টহল ডিউটিটা, এই ডিউটি সংখ্যাটা বাড়ানো হয়েছে যাতে পশুবাহী যেসব পণ্য আছে, গাড়ি আছে, এগুলো যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। মহাসড়ক সংলগ্ন পশুর হাটগুলো মনিটরিং, সড়কের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত 1100 পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে সেনাবাহিনী, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আব্দুল হামিদ, RTV। ঢাকার ধামরাই, বগুড়ার যমুনার চর এবং কিশোরগঞ্জের কুরবানির ঈদ সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা করার চেষ্টা করছে তারা। আসন্ন ঈদের জন্য প্রতিটি বাড়িতেই প্রস্তুত করা হয়েছে কোরবানির দেশি প্রজাতির গরু। অবৈধ পথে গরু আমদানি ও গো খাদ্যের দাম বেশি থাকায় ন্যায্য দাম না পাওয়ার শঙ্কায় ভুগছেন খামারিরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। 2 সপ্তাহ বাদেই পবিত্র ঈদ উল আজহা। কুরবানির পশুর যোগান নিশ্চিতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন ধামরাইয়ের খামারিরা। প্রাকৃতিক খাবারের মাধ্যমে গরু মোটা তাজা করার চেষ্টা করছেন তারা। আমি গরুরে ন্যাচারাল খাবার খাওয়াই বড় করছি, যেমন গমের ভুসি, ছোলা, তারপরে খেসারি, মুগ ডাল, এইসব ন্যাচারাল খাবার। তারপরে খুদের জাউ, ভুট্টা ভাঙা, এইসব খাবার খাওয়া। এই খাবার খেয়ে আমি গরু লালন পালন করছি। মানুষের মতো লোক দেখানো খাবার আমি খাওয়াই না। আমাদের যে পার্শ্ববর্তী দেশ থেকে যে গরুগুলো আসে, সেগুলো অবৈধ পথে গরুগুলো আসে, সেগুলো যদি সরকার নিষিদ্ধ করে তাহলে মনে হয় যে আমরা আশাবাদী করি যে আমাদের গরুগুলা ভালো দামে বিক্রি করতে পারবো। বগুড়ার যমুনার বিভিন্ন চরাঞ্চলে এখন চলছে কুরবানির গরু পরিচর্যা করা কাজ। বিস্তীর্ণ মাঠে কেউ গরুর জন্য ঘাস সংগ্রহ করছেন, কেউ আবার শ্যাম্পু দিয়ে গরু গোসল করাচ্ছেন। কিশোরগঞ্জের খামারগুলোতে দেশি জাতের গরু ছাড়াও ফ্রিজিয়ান, শাহিওয়াল, ব্রাহ্মা, ইন্ডিয়ান বোল্ডার মতো বড় জাতের গরু প্রস্তুত করা হচ্ছে। এই তালিকায় মহিষ, বলদ ও কোয়াল। প্রাকৃতিকভাবে ঘাস, খড়কুটা, ভুসি খাইয়ে বড় করায় এসব গরুর চাহিদাও বেশি। ক্ষতিকর হরমোন কিংবা ইনজেকশনের ব্যবহার ছাড়াই দেশীয় পদ্ধতিতে গবাদি পশু পালন করা হয়েছে জেলার খামারগুলোতে। নিরাপদ পশু ক্রয়ের ক্ষেত্রে প্রতিটি হাটে মেডিকেল টিম কাজ করবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। কুরবানির হাট রয়েছে এবং এর জন্য আমরা 40টি মেডিকেল টিম গঠন করেছি। আমরা আশা করতেছি প্রত্যেকটা হাটে আমাদের এই মেডিকেল টিমগুলো কার্যকর থাকবে এবং তারা মানুষকে সুস্থ পশু কেনা এবং বাজারে যাতে কোনো অসুস্থ পশু না পাওয়া যায় সে ব্যাপারে আমরা সার্বক্ষণিক সহযোগিতা করব। ভারতীয় গরু ছাড়াই দেশি প্রজাতির গরু দিয়ে কোরবানির চাহিদা মেটানো সম্ভব বলে মনে করছেন খামারিরা। তাই অবৈধভাবে গরু মহিষ আমদানি বন্ধ ও দালালদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী আজ।
তিনি ছিলেন একাধারে প্রেমিক ও বিদ্রোহী। উপন্যাস, নাটক, সঙ্গীত আর দর্শনীয় নজরুলের অনবদ্য উপস্থিতি বর্ণাঢ্য করেছে বাংলা সাহিত্যকে। অসাধারণ প্রতিভার অধিকারী এই মানুষটি 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব, কৈশোর, তারুণ্যের জীবনের পরতে পরতে সংগ্রাম করতে হয়েছে তাকে। জড়িয়েছিলেন নানা পেশায়। 1917 সালে যোগ দেন সেনাবাহিনীতে, অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধেও। এরই মাঝে তৎকালীন প্রভাবশালী কবি সাহিত্যিকদের সংস্পর্শে আসেন তিনি। 1922 সালে প্রকাশ করেন ধূমকেতু পত্রিকা। আনন্দময়ীর আগমনে কবিতার জন্য নজরুলকে দেওয়া হয় 1 বছরের সশ্রম কারাদণ্ড। মাত্র 22 বছর ব্যাপ্তির লেখক জীবনে তিনি রচনা করেছেন প্রায় 3000 গান, লিখেছেন অসংখ্য কবিতা, ছোট গল্প, উপন্যাস। অন্তর্বর্তী সরকার যদি কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেয় তাহলে সেটি দুঃখজনক এবং জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় কবি নজরুলের 126তম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। উপদেষ্টারা যদি তাদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো গভীর এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে তা জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন রিজভী। তিনি আরো বলেন, বিগত 15 বছরের আন্দোলন সংগ্রাম এবং জুলাই অভ্যুত্থানের যে আন্দোলন, সেখানে নজরুল অনুপ্রেরণা জুগিয়েছেন। আগামীতে ন্যায্য দাবি আদায়ে নজরুল সবার মাঝে প্রাসঙ্গিক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। অন্যায় অবিচার থাকবে ততদিন নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক। শুধু তাই নয়, পৃথিবীকে ভালোবাসাময় করতে গেলে নজরুল আরো বেশি প্রাসঙ্গিক। জরাজীর্ণ একতলা ভবনে স্বল্প সংখ্যক লোকবলে কোনো রকমে চলছে ঝিনাইদহের নলডাঙ্গা পোস্ট অফিসের কার্যক্রম। 3 বছর আগে অফিসটির সংস্কার করতে ঠিকাদার নিয়োগ দেয়া হলেও কোনো কাজ করেনি তারা। যে কোনো সময় চুরি হতে পারে অফিসে থাকা গুরুত্বপূর্ণ নথি। এদিকে গুরুত্বপূর্ণ নথির কারণে রাতে গার্ডের কাজ করতে হয় বলে অভিযোগ জানান পোস্টমাস্টার। শিপ্লুজি আমানের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ঝিনাইদহের কালীগঞ্জ শহরে নলডাঙ্গার সরকারি এ পোস্ট অফিসে প্রতিনিয়ত সেবা নিতে আসেন প্রায় শতাধিক মানুষ। বিভিন্ন সরকারি পরীক্ষার খাতা, চিঠিপত্র, পার্সেল, মানি অর্ডার ইস্যু বিলি এবং স্মার্ট কার্যক্রম পোস্ট অফিসটিতে এখনো চলমান, অথচ অফিসের ঠিকানা সম্বলিত নেই কোনো সাইনবোর্ড। 3টি ছোট কক্ষে মাত্র 6 জন কর্মকর্তা ও কর্মচারী নিয়ে সেবা প্রদান করছেন প্রতিনিয়ত। 2022 সালের শেষ দিকে ভবনটি সংস্কারের জন্য কাজ শুরু করা হলেও ঠিকাদার তাজুল ইসলামের আর দেখা মেলেনি। সংস্কারের নামে প্রায় 3 বছর ফেলে রাখা ভবনটিতে গ্রিল লাগানো থাকলেও নেই কোনো গ্লাস বা কাঠের পাল্লা। যে কোনো সময় চুরি হতে পারে সরকারি এ অফিসের গুরুত্বপূর্ণ নথি। এটা কোনো পোস্ট অফিস হলো? আমরা যে সেবা নিতে আসি এসে মনে হয় না যে এটা একটা পোস্ট অফিস। প্রত্যেকদিন অনেক লোক এসে জিজ্ঞেস করে যে পোস্ট অফিসটা আসলে কোন জায়গায়। একটা সাইনবোর্ডও নেই এই জায়গায়। গ্রিল লাগিয়েছে, গ্রিলটাও অবস্থা খারাপ। ও যদি কেউ চার্টার দেয়, লোহা টোয়া দেওয়া খুলে যাবে। খুব রিস্কে রয়েছে আমরা এখানে। ফ্যানও ঠিক রকম নাই, যে অনেকে মানুষের গরমেও সহ্য করতে পারে না অল্প জায়গার ভিতরে। এদিকে পোস্টমাস্টার হলেও গুরুত্বপূর্ণ নথির ক্ষেত্রে নাইট গার্ডের কাজও করতে হয় বলে জানান এ কর্মকর্তা। এখানে অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র আছে যেটা আমাদের অফিস বন্ধ করে যাওয়ার সময় ঝুঁকির ভিতরে রেখে যাওয়া লাগে। আমরা অনেক সময় উদ্বিগ্ন থাকি, নিজেরা অনেক সময় নাইট গার্ডের ভূমিকা এসেও আমাদের অনেক সময় এসে বড় ছুটি হলে আমাদের পাহারা দেওয়া লাগে। শহরে গুরুত্বপূর্ণ এ পোস্ট অফিসের ভবন নির্মাণ এবং জনবল বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।